Welcome students. In this class we are going to discuss the details of the beats. আমরা অলরেডি দেখেছি যদি দুটো ওয়েভের মধ্যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স থাকে y1 আর y2 দুটো ওয়েভ তাদের মধ্যে যদি ফ্রিকোয়েন্সি ডিফারেন্স থাকে এবং তারা যদি একসাথে হয়ে সুপারপোজড হয় তাহলে বিট তৈরি হয়। আমরা প্রথমেই বলতে পারি y1 is the first wave যার অ্যামপ্লিটিউড a কিন্তু যার ফ্রিকোয়েন্সি আমরা বলতে পারি that frequency is n1। আমরা যদি সেকেন্ড ওয়েভটা কনসিডার করি y2 তাহলে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ফার্স্ট ওয়েভ যার ফ্রিকোয়েন্সি n1 এবং সেকেন্ড ওয়েভ যার ফ্রিকোয়েন্সি আমরা বলতে পারি n2 and this is the picture। এই দুটো পিকচার থেকে আমরা বলতে পারি the value of n1 will be more than n2 কারণ এখানে অনেক বেশি নাম্বার অফ ওয়েভস আছে in the first diagram, so we can say that n1 will be more than n2। এখন এই দুটো ওয়েভ যদি একসাথে হয় তাহলে y is equal to বলতে পারি y1 plus y2। আমরা y1 এর ভ্যালু আর y2 এর ভ্যালু যদি পুট করি এবং এই দুটোকে যদি অ্যাড করি আমরা a কমন নিতে পারি। a যদি আমরা কমন নিই আমরা বলতে পারি sin 2pi n1t plus sin 2pi n2t and it is the formula of sin a plus sin b। আমরা সবাই sin a plus sin b এর ফর্মুলা জানি 2 sin a plus b by 2 into আমরা বলতে পারি cos a minus b by 2। তাহলে এই ভ্যালুটা যদি আমরা এখানে পুট করতে চাই আমরা প্রথমেই বলতে পারি এখানে যে a আছে এটা এখানে থাকবে, আমরা লিখতে পারি 2 sin a plus b by 2 into আমরা বলতে পারি cos a minus b by 2। এবং এবার যদি আমরা এটাকে অ্যারেঞ্জ করতে চাই আমরা প্রথমেই বলতে পারি 2a থাকবে, তো 2a will be there। আমরা বলতে পারি যে এখান থেকে sin থাকবে এবং এই টার্মটার থেকে আমরা 2π কমন নিতে পারি, t কে কমন নিতে পারি। 2π আর t কে যদি কমন নিয়ে লিখতে পারি n1 plus n2 by 2। যদি কেউ মনে করে এইভাবে আমি অ্যারেঞ্জ করে লিখলাম কেন, আমাদের দেখে মনে হতে পারে sin 2π nt যেখানে এটাকে আমরা বলতে পারি this is the resultant frequency and that is the average of n1 and n2। তাহলে আমরা যদি এটাকে অ্যারেঞ্জ করে লিখতে চাই তাহলে প্রথমেই আমরা বলতে পারি 2a আমাদের কাছে আছে, sin আছে এবং এখান থেকে 2π কে কমন নিতে পারি আর t কে কমন নিতে পারি এবং লিখতে পারি it will be n1 plus n2 by 2 and that is nothing but the average frequency of n1 and n2। এখানে cos এর যে পোরশনটা রয়েছে সেখানেও আমরা 2π আর t কে কমন নিতে পারি এবং লিখতে পারি 2π এখানে t আর এখানে আমরা লিখতে পারি n1 minus n2 by 2। এবার যে এক্সপ্রেশনটা আমরা পেলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি there is a term with sin and there is also a term with cos operator। কিন্তু আমরা প্রথমে y1 আর y2 এর যে ফর্মুলা দেখেছি এই ফর্মুলা দুটো কিন্তু ছিল with sin, সেখানে কোনো cos ছিল না। তো আমরা যদি এখন রেজাল্টেন্ট যে ওয়েভের ইকুয়েশনটা পেয়েছি তাকে যদি শুধু sin এর রেসপেক্টে আমরা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে sin এর যে টার্মটা আছে সেটা বাদ দিয়ে apart from the term with the sin বাকি যে টার্মস গুলো আছে তাদেরকে আমরা একসাথে একভাবে একটা ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি এবং সঙ্গে সঙ্গে লিখতে পারি sin 2π n1 plus n2 by 2 into t। এবং লক্ষ্য করে দেখো এই যে পুরো টার্মটা আমরা পাচ্ছি এই পুরো টার্মটাকে আমরা মনে করতে পারি ক্যাপিটাল A। আমরা যদি পুরো টার্মটাতে ক্যাপিটাল A হিসাবে কনসিডার করি তাহলে বলতে পারি this will be the equation of the wave যার অ্যামপ্লিটিউডকে আমরা ভাবতে পারি A, আমরা ভাবতে পারি a sin 2π nt। তার মানে রেজাল্টেন্ট যে ওয়েভ y তার ফ্রিকোয়েন্সি আমরা বলতে পারি it is n1 plus n2 by 2 and আমরা বলতে পারি this is the resultant frequency। তো আমরা এখান থেকে যে এক্সপ্রেশনটা আমরা পাচ্ছি যে y is equal to a sin 2π n1 plus n2 by 2 into t তার অ্যামপ্লিটিউড বলছি a এবং আলটিমেটলি দিস ইজ দ্য টোটাল এক্সপ্রেশন অফ দিস রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড। এবং এই টোটাল এক্সপ্রেশনটা দেখো টাইম আছে তার মানে বলতে পারি দিস অ্যামপ্লিটিউড ইজ নাথিং বাট এ ফাংশন অফ টাইম। তাহলে এটা যদি একটা ফাংশন অফ টাইম হয় আমরা বলতে পারি টাইম ইজ আ ভ্যারিয়েবল আর টাইম যদি ভ্যারিয়েবল হয় তাহলে এই রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডটাকেও আমরা বলতে পারি ইট ইজ ভ্যারিয়েবল। তার মানে এই রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডের ভ্যালু কখনো ম্যাক্সিমাম হতে পারে কখনো মিনিমাম হতে পারে এবং এই অ্যামপ্লিটিউডের ভ্যালু চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা যদি রেজাল্টেন্ট ওয়েভে একটা পিকচারকে ড্র করতে চাই আমরা বলতে পারবো ইট উইল বি উইথ দ্য ভ্যারিয়েবল অ্যামপ্লিটিউড and this will be the picture যেখানে দেখতে পাচ্ছি যে অ্যামপ্লিটিউড ইনক্রিজ হচ্ছে আবার ডিক্রিজ হচ্ছে আবার ইনক্রিজ হচ্ছে আবার ডিক্রিজ হচ্ছে, so there is a variation of amplitude।
and this variation of amplitude is with respect to the time on. এবারে একটা কথা ভেবে দেখো, যখন এই অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ফর্মুলা অফ দ্য ভ্যারিয়েবল অ্যামপ্লিটিউড, যেখানে আমরা 2 আর 2 কে ক্যান্সেল করতে পারি, করে বলতে পারি আলটিমেটলি ভ্যারিয়েবল অ্যামপ্লিটিউডের ফর্মুলা কি হবে, 2a cos pi n1 minus n2 into t। এখন এই অ্যামপ্লিটিউডের ভ্যালু যখন ম্যাক্সিমাম হবে তখন আমরা বলতে পারি ইন্টেন্সিটির ভ্যালুটাও ম্যাক্সিমাম হবে। ইন কেস অফ সাউন্ড, if the intensity is maximum, then we will hear a louder noise, a louder sound, আর এই louder noise or louder sound কে আমরা বলতে পারি this is the beat। তাহলে বিট কখন হবে, যখন অ্যামপ্লিটিউডের ভ্যালু ম্যাক্সিমাম হবে। ভেবে দেখো আজকে যে পিকচারটা আমরা ড্র করলাম একটু আগে, আমরা যে ভ্যারিয়েশনটা দেখলাম, সেখানে অ্যামপ্লিটিউডটা ইনক্রিজ হচ্ছে, আবার ডিক্রিজ হচ্ছে, আবার ইনক্রিজ হচ্ছে, আবার ডিক্রিজ হচ্ছে। আমরা বলতে পারি this maximum amplitude is 2a from the positive side as well as it is also 2a at the negative side। তাহলে অ্যামপ্লিটিউডের আমরা ম্যাক্সিমাম ভ্যালুকে +2a বলতে পারি, অ্যামপ্লিটিউডের এখানে -2a বলতে পারি। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে যে অ্যামপ্লিটিউডের ম্যাক্সিমাম ভ্যালু কি হতে পারে, আমরা বলতে পারি +-2a, যেখানে অ্যামপ্লিটিউডের ম্যাক্সিমাম ভ্যালুটা হলো 2a আর প্লাস বোঝাচ্ছে the direction of the upside and the downside। তো যেখানে বিট তৈরি হবে, যেখানে আমরা লাউডার সাউন্ড শুনতে পাবো, সেখানে অ্যামপ্লিটিউডের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে and the maximum value is +-2a। এখন এই a এর ভ্যালু +2a হবে যখন cos এর ভ্যালু +1 হবে, a এর ভ্যালু -2a হবে যখন cos এর ভ্যালু -1 হবে। তাহলে আমরা বলতে পারি the maximum value of a will be +-2a যখন cos এর কম্পোনেন্টের ভ্যালুটা +-1 হবে। অলরেডি আমরা জেনারেল সলিউশন যখন আমরা দেখেছি যে cos আলফার ভ্যালু যদি 1 হয় তাহলে আলফার জেনারেল সলিউশন হয় 2n pi, that means it is a pi of even number। আবার যখন cos আলফার ভ্যালুটা -1 হবে তখন আমরা আলফার জেনারেল সলিউশন পেয়েছি 2n +-1 pi, তার মানে it is a pi of odd number। তাহলে আলফার ভ্যালুটা ইভেন নাম্বারের পাই হবে যখন cos আলফার ভ্যালু 1 হবে, আলফার ভ্যালুটা অড নাম্বারের পাই হবে যখন cos আলফার ভ্যালু -1 হবে। তাহলে এখন যদি আমাদের বলে যে cos আলফার ভ্যালু দুটোই হতে পারে +-1, তখন আমরা বলতে পারি আলফার ভ্যালুটা n পাই হবে, যে n টা ইভেনও হতে পারে, যে n অডও হতে পারে। তাহলে এই জেনারেল সলিউশনের কনসেপ্টটা আমরা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে বলতে পারি cos এর পার্ট will be equal to n pi, যেখানে n টা ইভেন হতে পারে, যেখানে n টা অডও হতে পারে। নেক্সট স্টেপে আমরা পাইটাকে এলিমিনেট করতে পারি এবং বলতে পারি t is equal to কি হবে, n/n1 minus n2, and that is the time। আমাদের যদি কোয়েশ্চেন করা হয় যে এই টাইমটা কিসের টাইম, আমরা বলতে পারি this is the time where the amplitude will be maximum। আর অ্যামপ্লিটিউড যদি ম্যাক্সিমাম হয় তাহলে ইন্টেন্সিটি উইল বি ম্যাক্সিমাম, আর ইন্টেন্সিটি যদি ম্যাক্সিমাম হয় আমরা বলতে পারি দ্যাট ইজ দ্য ফরমেশন অফ বিট। তাহলে এখন আমরা বলতে পারি দিস টাইম টি ইজ দ্য টাইম অফ বিট। তার মানে সোজা কথায় এটা হলো বিটস এর টাইমের এক্সপ্রেশন। তাহলে এখন যদি আমাদের কোন কোন টাইমে বিট তৈরি হচ্ছে সেটা যদি আমরা জানতে চাই, আমরা প্রথমেই বলতে পারি n এর ভ্যালু 0 হতে পারে। n এর ভ্যালু 0 হলে টাইমের ভ্যালু 0, তার মানে দিস ইজ দ্য টাইম ফর ফার্স্ট বিট যেটা ইনিশিয়ালি তৈরি হচ্ছে at t is equal to 0। আমরা যদি n এর ভ্যালু 1 পুট করি তাহলে সেকেন্ড বিটের টাইম হবে 1/n1 minus n2, and this is the time for the second bit। আমরা যদি n এর ভ্যালু 2 পুট করি তাহলে this will be the time for the third bit and so on। তাহলে আমরা এখান থেকে বিট কোন কোন টাইমে তৈরি হবে আমরা তার জেনারেল এক্সপ্রেশন পেলাম, এবং ইন্ডিভিজুয়াল ফার্স্ট বিট, সেকেন্ড বিট, থার্ড বিট, আমরা প্রত্যেকটা বিটের পার্টিকুলার টাইমটাও কিন্তু আমরা এখান থেকে ডিফাইন বা ডিটারমিন করতে পারলাম। তাহলে আমরা যদি এবার মনে করি বিট টাইম পিরিয়ড বেসিক্যালি কি, আমরা মনে করলাম দিস ইজ দ্য টাইম অফ দ্য ফার্স্ট, বা আমি মনে করলাম দিস ইজ দ্য টাইম অফ nth বিট, and after a time t the n+1th মানে নেক্সট বিটটা তৈরি হয়েছে। তাহলে দুটো প্রডিউসড বিটের মধ্যে যে ইন্টারমিডিয়েট টাইম তাকে আমরা বলতে পারি বিট টাইম পিরিয়ড। তাহলে বিট টাইম পিরিয়ড ইজ দ্য ডিফারেন্স অফ টাইম বিটুইন দ্য টু বিটস।
আমরা তাহলে বলতে পারি ইট উইল বি tn minus 1, কিংবা আমরা এটাও বলতে পারি যে ইট উইল বি tn plus 1 minus tn, ইট উইল বি দ্য সেম। আমরা tn এর ফর্মুলা পেয়েছি n into n1 minus n2, আর তাহলে tn minus 1 এর ফর্মুলা বলতে পারি n minus 1 into n1 minus n2। আমরা এখান থেকে যদি সিম্পল এলসিএম করি আমরা বলতে পারবো দিস উইল বি n1 minus n2 at the denominator, নিউমারেটর n হবে মাইনাস n হবে প্লাস 1 হবে, n টা এলিমিনেট হবে, তাহলে বিট টাইম পিরিয়ডের ফর্মুলা আমরা বলতে পারি 1 by n1 minus n2, and this is the formula of beat time period। এবং আমরা অবশ্যই জানি যে টাইম পিরিয়ডের রেসিপ্রোকালের নাম হলো ফ্রিকোয়েন্সি, এবং সেই ফ্রিকোয়েন্সিকে আমরা বলতে পারি বিট ফ্রিকোয়েন্সি। তাহলে বিট ফ্রিকোয়েন্সি ইজ দ্য রেসিপ্রোকাল অফ বিট টাইম পিরিয়ড। আর আমরা এই বিট টাইম পিরিয়ডের যদি রেসিপ্রোকাল করি ইট উইল বি অনলি n1 minus n2, তাহলে আমরা বলতে পারি বিট ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু n1 minus n2, যেখানে n1 ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ ফার্স্ট ওয়েভ, n2 ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ সেকেন্ড ওয়েভ, তাই n1 minus n2 আমরা বলতে পারি ইট ইজ দ্য ডিফারেন্স অফ ফ্রিকোয়েন্সি অফ টু ওয়েভ। দ্যাট মিন যদি ফার্স্ট ওয়েভের ফ্রিকোয়েন্সি n1 হয়, সেকেন্ড ওয়েভের ফ্রিকোয়েন্সি n2 হয়, তাহলে আমরা বলতে পারবো বিট টাইম পিরিয়ড উইল বি n1 minus n2। তার মানে যদি সাপোজ ফার্স্ট ওয়েভের ফ্রিকোয়েন্সি আমি বললাম 256, সেকেন্ড ওয়েভের ফ্রিকোয়েন্সি 250 হার্টজ, তাহলে আমরা বলতে পারি বিট টাইম পিরিয়ড বিট ফ্রিকোয়েন্সি উইল বি 256 minus 250, দ্যাট মিন্স 6 হার্টজ। দ্যাট মিন in 1 second, এটার কথাটার মানে হলো in 1 second we will hear the louder sound for 6 times। তার মানে 1 সেকেন্ডে আমরা 6 টাইম জোরে আওয়াজ শুনতে পারবো, and that's why 1 সেকেন্ডে আমরা 6টা বিট প্রডিউসড হয়েছে বলতে পারবো, তাই বিট ফ্রিকোয়েন্সি ইজ 6 ফর দিস কেস। এবার বিটস এর বেসিক অ্যাপ্লিকেশনটা কি? আমরা বলতে পারি বিটস এর বেসিক অ্যাপ্লিকেশন হলো আননোন ফ্রিকোয়েন্সিকে আমরা কিন্তু ফাইন্ড করতে পারি। মনে করলাম আমাদের কাছে একটা সাউন্ড আছে যার ফ্রিকোয়েন্সি n1, আমরা তার ভ্যালু জানি না, আমরা টিউনিং ফর্ক ইউজ করলাম, কারণ টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি কিন্তু নোন। আমরা মনে করলাম আমরা যে টিউনিং ফর্ক ইউজ করছি তার ফ্রিকোয়েন্সি 256 হার্টজ। আমরা দুটো সাউন্ডকে যখন একসাথে আমরা করলাম, আমরা দেখলাম সাপোজ ইন 1 সেকেন্ড আমরা 10 টাইমস আমরা জোরে আওয়াজ শুনতে পারলাম, তার মানে বলতে পারি 10 বিট তৈরি হয়েছে ইন 1 সেকেন্ড, তার মানে বলতে পারি বিট ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 10। আমরা অলরেডি বলেছি যে n1 minus n2 ইজ ইকুয়াল টু nb। আমরা দেখছি n1 এর ভ্যালু আননোন, কিন্তু আমরা n2 এর ভ্যালু জানি ইট ইজ 256, এবং বিট ফ্রিকোয়েন্সির ভ্যালু আমরা জানি 10, তার মানে আমরা এখান থেকে n1 এর ভ্যালু ইজিলি বার করতে পারি 266 হার্টজ। So that is the finding, or that is the method of finding the unknown frequency with this bit application। এবং এখান থেকে আমরা n1 এর ভ্যালুকে ডিটারমিন করতে পারি। তাহলে যদি কেউ আমাকে বলে অ্যাপ্লিকেশন অফ বিটস কি, আমরা বলতে পারি অ্যাপ্লিকেশন অফ দ্য বিটস ইজ ডিটারমিনেশন অফ দ্য আননোন ফ্রিকোয়েন্সি। এখানে আরেকটা কথা আমি বলতে পারি, আমরা এখান থেকে n1 এর ভ্যালু কি করে পেলাম? 256 প্লাস 10 করে 266 পেয়েছি। আবার এটাও তো হতে পারতো যে n2 minus n1 is equal to nb, সেটাও হতে পারতো। ফার্স্টের কেসে আমরা ধরে নিয়েছিলাম n1 is more than n2, সেকেন্ড কেসে আমরা এটাও কনসিডার করতে পারি যে n2 is more than n1, তখন আমরা বলতে পারি ডিফারেন্স উইল বি n2 minus n1। সেক্ষেত্রে n2 এর ভ্যালু আমরা 256 লিখতে পারি, মাইনাস n1 বলতে পারি is equal to nb, মানে আমরা পেয়েছিলাম স্যার ইটস 10। তাহলে সেখান থেকে n1 এর ভ্যালু আমরা বলতে পারি 246 হার্টজ অলসো। তার মানে n1 এর ভ্যালু যেমন 266 হার্টজ হতে পারে, তেমনি n1 এর ভ্যালু 246 হার্টজ হতে পারে। তো আমরা এখান থেকে দেখছি আমরা দুটো আননোন ফ্রিকোয়েন্সির ভ্যালু পেতে পারি। তাহলে 266 কে আমরা বলতে পারি 256 প্লাস 10, whereas 246 কে আমরা বলতে পারি ইট ইজ 256 প্লাস 9, তখন মাইনাস 10। তাহলে আমরা বলতে পারি এটা কি? এটা হলো আননোন ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা এখান থেকে একটা ফর্মুলা লিখতে পারি যে আননোন ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 256 কা কি আমরা বলতে পারি দিস ইজ নোন ফ্রিকোয়েন্সি প্লাস মাইনাস বিট ফ্রিকোয়েন্সি। So that is the most important relation, that unknown frequency is equal to known frequency plus minus bit frequency, and that is the application of bit, যেখান থেকে আমরা unknown frequency কে ডিটারমিন করতে পারছি।
আর যে কনসেপ্টটা আমরা এখানে শিখলাম, যে থিওরিটা আমরা এখানে বুঝলাম, সেই থিওরির রেসপেক্টে যদি আমরা কোনো নিউমারিক্যাল সলভ করতে চাই, ক্লাস অ্যাসাইনমেন্টের একটা কোয়েশ্চেনে আমরা দেখছি যে ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য সাউন্ড, তার মানে ভেলোসিটি অফ সাউন্ড বা স্পিড অফ দ্য সাউন্ড ডিটারমিন করতে হবে। যেখানে বলেছে দুটো সাউন্ড ওয়েভ যাদের ওয়েভলেন্থ, একটা λ1 ইজ 1 মিটার আর একটা λ2 ইজ 1.01 মিটার, প্রডিউস 24 বিটস ইন 6 সেকেন্ড। তাহলে এখানে আমরা একটা কথা বলতে পারি যে 24 বিটস যদি 6 সেকেন্ডে হয়, তাহলে ইন 1 সেকেন্ড আমরা বলতে পারি প্রডিউস নাম্বার অফ বিটস ইজ 4, যাকে আমরা বলতে পারি ইট ইজ বিট ফ্রিকোয়েন্সি। তাহলে ফার্স্ট কথা, বিট ফ্রিকোয়েন্সি আমরা পেলাম 4। আমরা একটু আগে দেখেছিলাম যে λ1 এর ভ্যালু বলা আছে 1 মিটার আর λ2 ইজ 1.01 মিটার। একটা জিনিস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে λ2 ইজ মোর দ্যান λ1। If λ2 is more than λ1, then n2 will be less than n1. কারণ if wavelength is more, frequency is less. তাহলে এখান থেকে আমরা বলতে পারি difference of frequency will be n1 minus n2, যেহেতু n1 is more than n2 and that is equal to bit frequency and that is equal to nb. তাহলে এই ফর্মুলাকে আমরা যদি অ্যাপ্লাই করি এখানে, আমরা প্রথমেই বলতে পারি যে n1 minus n2 is equal to nb. আমরা সবাই বলতে পারি ফ্রিকোয়েন্সি কথাটার মানে হলো ভেলোসিটি বাই ওয়েভলেন্থ। তাহলে n1 মানে লিখতে পারি v বাই λ1, n2 মানে বলতে পারি v বাই λ2। আমরা এখান থেকে ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করতে পারি, λ1 কে 1 লিখতে পারি, λ2 কে 1.01 লিখতে পারি, আর বিট ফ্রিকোয়েন্সিকে আমরা 4 বলতে পারি। আমরা যদি এখান থেকে v কে কমন নিই তাহলে বলতে পারি ইট ইজ 1 মাইনাস 100 বাই 101। আমরা এলসিএম করতে পারি। আমরা এলসিএম করলে এখান থেকে বলতে পারি v বাই 101 ইজ ইকুয়াল টু 4। তাহলে v is equal to 4 into 101, ultimately 404 meter per second, and this will be the velocity of the sound. তাহলে আমরা velocity of sound কে কিন্তু ডিটারমিন করতে পারলাম by the application of bits. So this is a very important lesson for you where we have discussed the details of production of the bits. আমরা দেখতে পেলাম যে দুটো waves, two waves, if there any frequency difference, then ultimately the resultant frequency will be n1 plus n2 by 2. আমরা দেখতে পেলাম একটা স্পেসিফিক টাইম t which is n by n1 minus n2, যেখানে আমরা লাউডার সাউন্ড শুনতে পাচ্ছি যাকে আমরা বলছি স্যার দিস ইজ দ্য টাইম অফ বিটস। আমরা সেখান থেকে দুটো বিটস এর ইন্টারমিডিয়েট টাইমকে বলছি বিট টাইম পিরিয়ড and which is 1 by n1 minus n2, and in 1 second যতগুলো বিট তৈরি হচ্ছে তাকে আমরা বলছি বিট ফ্রিকোয়েন্সি, and that is ultimately the difference of frequency of two superposed waves. So please try to understand the concept of production of the bits. We will discuss the next topic, and that is the production of standing wave due to the superposition in the next class. For today, it's thank you.